আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ঘি তৈরি করে দেখাবো। অসংখ্য রকমের রান্নায় ঘি ব্যবহার করা হয়, আর কিছু কিছু খাবার রান্না করার কথা ঘি ছাড়া ভাবাই যায় না। আপনারা জানেন যে কোনো খাবারের স্বাদ এবং ফ্লেভার দুটোই ঘি অনেক গুণ বাড়িয়ে দেয়। অতিথি আপ্যায়নে এবং যে কোনো স্পেশাল আয়োজনে ঘি ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই বাসায় জমানো দুধের সর দিয়ে বাজারের চেয়েও অনেক অনেক ভালো কোয়ালিটির খাঁটি গাওয়া ঘি তৈরি করা যায়। ঘি তৈরি করার জন্য আমি এখানে জমানো দুধের সর নিয়েছি। এখানে প্রায় 8 কাপের মতো জমানো দুধের সর আছে। মনে রাখবেন, ফুল ক্রিম মিল্ক থেকে ভালো এবং বেশি পরিমাণে দুধের সর পাওয়া যায়। ঘি তৈরির জন্য আর লাগবে বরফ ঠান্ডা পানি। এবার আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে অল্প সময়ে বেশি দুধের সর সংগ্রহ করা যাবে। আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছিলাম। দুধটা আমি চুলায় জ্বালিয়ে ঘন করে প্রায় 700 মিলিলিটারেরও কম করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই দুধটা প্রথমে ভালোভাবে ঠান্ডা করতে হবে। তারপর এই বাটি সহ নর্মাল ফ্রিজে বা রেফ্রিজারেটরে রেখে দিতে হবে সারা রাত বা 8 থেকে 10 ঘন্টা। ফ্রিজে রাখার কারণে দুধটা অনেক ঠান্ডা হবে আর দুধের সরটা অনেক পুরু হয়ে জমবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধের উপরে অলরেডি সর জমে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি সরটা কি পরিমাণ পুরু হয়েছে। এই যে দেখুন, সরটা এমন হয়েছে। আমি তুলে দেখাচ্ছি, দেখুন সরটা অনেক পাতলা। এই সরটা নাড়ানো যাবে না বা নষ্ট করা যাবে না। এই সরটা এভাবে রেখেই ফ্রিজে রেখে দিতে হবে। তবে প্যাকেট তরল দুধ থেকে সর জমাতে চাইলে প্যাকেটের গায়ে অবশ্যই ফুল ক্রিম মিল্ক বা পূর্ণ ননিযুক্ত দুধ লেখা থাকতে হবে। দেখুন, আজ দুধের সর এরকম পাতলা আছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। সারা রাত ফ্রিজে রাখার পর দুধের বাটিটি আমি বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের সরটা কত মোটা আর পুরু হয়ে জমেছে। গতকাল রাতে আমি আপনাদের দেখিয়েছিলাম দুধের সর তুলে, এখন আবার দেখাচ্ছি। দেখুন দুধের সরটা কত মোটা হয়ে পুরু হয়ে জমেছে। নর্মালি দুধে যে পরিমাণ সর জমে তার প্রায় দ্বিগুণেরও বেশি পরিমাণ সর জমেছে। এভাবে আমি অনেকগুলো সর এভাবে এই বক্সে করে জমিয়েছি। এখন এই সরগুলো আমি দুধ থেকে ছেঁকে তুলে এই বক্সে রেখে দিব। এরপর এই প্লাস্টিক বক্সে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এভাবে খুব অল্প সময়ে আপনি অনেকগুলো সর জমাতে পারবেন। দেখতেই পাচ্ছেন জমানো দুধের সরগুলো এরকম দলা বেঁধে আছে এবং ছোবলা ছোবলা হয়ে আছে। তাই প্রথমে এই দুধের সরগুলোকে মসৃণ করে বেটে নিতে হবে। আপনারা ব্লেন্ডার, মিক্সার অথবা ফুড প্রসেসরে করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এই দুধের সর শিলপাটাতেও বেটে নিতে পারেন। যেহেতু এই দুধের সরগুলো ডিপ ফ্রিজে জমানো ছিল, তাই প্রথমে দুধের সরগুলো ফ্রিজ থেকে বের করার পর নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। দুধের সরগুলো অল্প অল্প করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার সময় বরফ ঠান্ডা পানি দিতে হবে কিছুটা। যখন এটা এভাবে ব্লেন্ড করা হবে তখন বাটার আর বাটার মিল্ক এভাবে আলাদা হয়ে যাবে, আর এটাই আমাদের দরকার। বেশি সময় ব্লেন্ড করার প্রয়োজন নেই। রাখবেন, ব্লেন্ড করার প্রয়োজনে যতটুকু ঠান্ডা পানি প্রয়োজন আপনারা দিতে পারেন। আমি সবগুলো দুধের সর ব্লেন্ড করার পর এই বাটিতে ঢেলে নিয়েছি। দুধের সরগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এরকম হবে। মাখনগুলো আলাদা হয়ে যাবে আর বাটার মিল্কগুলো আলাদা হয়ে যাবে। এখানে দলা বাঁধা এগুলোই হচ্ছে বাটার বা মাখন। আর মাখন থেকে আলাদা হওয়া এই দুধের মতো অংশটাকেই বাটার মিল্ক বলে। ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করার ফলে বাটার আর বাটার মিল্ক আলাদা হয়ে গেছে। এখন বাটার মিল্ক থেকে মাখনগুলোকে আমাদের চিপে আলাদা করে তুলে নিতে হবে। এভাবে 2টা চামচের সাহায্যে চিপে মাখনগুলোকে বাটার মিল্ক থেকে আলাদা করে নিতে হবে। চামচের পরিবর্তে আপনারা হাত দিয়েও করতে পারেন। এই দুধটাকে বাটার মিল্ক বলা হয়। এই বাটার মিল্কটা কিন্তু ফেলে দিবেন না। অনেক ধরনের খাবার তৈরিতে এই বাটার মিল্ক ব্যবহার করা হয়। এই বাটার মিল্ক নর্মাল ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারেন সপ্তাহখানেক, অথবা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন রাখা যাবে। আলাদা করে নেওয়া বাটার মিল্ক দিয়ে আপনারা পনির তৈরি করে নিতে পারেন। নর্মাল দুধ দিয়ে যেভাবে পনির তৈরি করা হয় সেই একই পদ্ধতিতে এটা দিয়েও পনির তৈরি করা যাবে। বাটার মিল্ক দিয়ে ফ্রাইড চিকেন করতে পারেন, অথবা আমার মতো পছন্দ মতো চিনি মিশিয়ে খেতে পারেন। এভাবে খেতেও অনেক মজা। একেবারে হালকা মৃদু গরম পানি দিয়ে ধুয়ে নিলে এই তৈলাক্ত ভাবটা চলে যাবে, আর তারপর নর্মাল ভাবে ধুয়ে ফেললেই হয়ে যাবে।
বাটার মিল্ক থেকে ভালোভাবে চিপে নেওয়ার পর এটা এখন ঘি তৈরির জন্য রেডি। ঘি তৈরি করার জন্য এবার একটা পরিষ্কার পাত্রে এই মাখনগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে এটা আমি চুলায় জ্বালাতে থাকবো। মনে রাখবেন এ সময় ঘন ঘন নেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে বা পুড়ে না যায়। এভাবে ধীরে ধীরে সবগুলো বাটার ভালোভাবে গলে যাবে। মনে রাখবেন ঘি তৈরি করার সময় চুলার পাশ থেকে সরে যাওয়া যাবে না। একটু ধৈর্য ধরে চুলার পাশে থাকতে হবে এবং ঘন ঘন নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কিছুতেই যেন নিচে লেগে বা পুড়ে না যায়। যদি নিচে লেগে বা পুড়ে যায় তাহলে কিন্তু ঘির স্বাদ এবং ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যেতে পারে। আর ভালো ফ্লেভারযুক্ত ঘি তৈরি করতে হলে একটু ধৈর্য ধরে পাশে থাকতে হবে আর ঘন ঘন নেড়ে দিতে হবে। দেখুন মাখনগুলো গলে যাওয়ার পর ধীরে ধীরে সুন্দর একটা ইয়েলো কালার চলে আসছে। ধীরে ধীরে ঘিয়ের মতো হলদেটে কালার চলে আসছে। এই অবস্থায় ঘিয়ের মিশ্রণটা এরকম দেখাবে। আরও কিছুটা সময় জ্বালাতে হবে। দেখুন ধীরে ধীরে হলদেটে স্বচ্ছ কালার হয়ে যাচ্ছে। আরও কিছুটা সময় জ্বালাতে হবে। এখন মাখন থেকে ঘি আর দুধের অংশ আলাদা হয়ে যাচ্ছে সুন্দরভাবে। এই যে স্বচ্ছ অংশগুলো এগুলো হচ্ছে ঘি, আর এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুধের অংশ। এগুলো ছেঁকে বাদ দিতে হবে। কত সুন্দরভাবে ঘি আলাদা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। পুরোপুরিভাবে ঘি আর দুধের অংশটা আলাদা হয়ে যাবে তখনই আমরা চুলা বন্ধ করে দিব। যখন দুধের অংশগুলো সব এভাবে নিচে তলানিতে জমে যাবে আর ঘি এভাবে উপরে স্বচ্ছ হয়ে দেখা যাবে তখন বোঝা যাবে ঘি হয়ে গেছে। সব মিলিয়ে 30 থেকে 35 মিনিটের মতো লাগতে পারে। দেখুন কত চমৎকার ঘি হয়েছে। সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে ঘিয়ের। খাঁটি গাওয়া ঘিয়ের গন্ধে সারা বাসা ম ম করছে। আমার ঘি হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে ঘিটা ছেঁকে নিতে হবে। ঘি একটু ঠান্ডা হয়ে গেছে। দুধের অংশগুলো নিচে তলানিতে জমা হয়ে আছে। দেখুন ঘির কালারটা কত চমৎকার হয়েছে, একদম পারফেক্ট কালার হয়েছে। এখন ঘিটা এ ধরনের একটা মিহি ছিদ্রিযুক্ত ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ঘি বেশি দিন ভালো রাখার জন্য এরকম পরিষ্কার শুকনা কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে। ছেঁকে নিচ্ছি ঘিগুলো। সবটুকু ঘি ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঘিগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 24 থেকে 48 ঘন্টা পর ঘির কালার এবং টেক্সচার কিছুটা চেঞ্জ হয়ে যাবে এবং ঘিটা আরও একটু ঘন হয়ে যাবে। এভাবে খুব সহজেই বাসায় খাঁটি গাওয়া ঘি তৈরি করা যায়। এই ঘি আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন অথবা বাইরে রেখে দিলেও কোনো সমস্যা নেই। এভাবে আমার রেসিপি ফলো করে বাসায় সহজেই খাঁটি গাওয়া ঘি তৈরি করতে পারবেন। পরিষ্কার শুকনা কাচের জারে ভরে রেখে দিলে এই ঘি বছর পর্যন্ত ভালো থাকবে। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করতে পারেন। আমার ভিডিওগুলো যত খুশি শেয়ার করতে পারেন। আর আমার নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।